8ই মার্চ দিচ্ছে ডাক, নারীর ওপর যৌন নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলো, নারীর ওপর যৌন নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলো, নারীর ওপর যৌন নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলো, আওয়াজ দো, আওয়াজ দো, আওয়াজ দো। আমি মৈত্রীর সদস্য, নারী নির্যাতন প্রতিরোধ মঞ্চের সদস্য, এবং প্রথমেই আজকের যে লড়াইটা আমাদের লড়তে হয়েছে, বিশেষ করে সোয়ামের যারা সংগঠক, তাদেরকে আমি ধন্যবাদ নিশ্চয়ই দেব না, কিন্তু অসম্ভব, মানে এই সহযোগিতা না ছাড়া আমাদের আজকে এই গলা তোলাই হয়তো সম্ভব ছিল না, বিশেষ করে আমার মতন লোকের যারা বিশেষ গলা তুলতে পারি না বিভিন্ন কারণে। এই মাইকটাও আজকে লড়াইয়ের একটা ফসল। কাকলিকে আমি বারবার ধন্যবাদ জানাবো যে আমরা এটা পাচ্ছিলাম না। হ্যাঁ, সোয়াম টিম, কাকলি, সবাই, মানে এটা ছাড়া আমরা আজকে এটা করতে পারতাম না। কিন্তু আজকে আমরা বিভিন্ন সোশ্যাল সাইটসে যাই, তো খবরে কাগজে দেখি, এটা নতুন নয়, কিন্তু আজকের দিন অনেকেই নিয়েছে, পর্স থেকে শুরু করে মেডিকেল, বিশেষ মেয়েদের জন্য ইন্স্যুরেন্স, হসপিটালের এবং মৃগনয়নীতে বিশেষ ছাড়। অর্থাৎ এটা একটা শুধু পুজো পার্বণ নয়, এটা মেয়েদের একটা কনজিউমারিজমেরও একটা দিন আমরা বলতে পারি, যেটা তৈরি করা হচ্ছে যে মেয়েরা কিনুক, মেয়েরাও কিনতে পারে, মেয়েদেরও খরচ করার অধিকার আছে ইত্যাদি। নিশ্চয়ই তাদের খরচ করার অধিকার আছে, কিন্তু যারা সবাই কাজ করে, ধরুন সাধারণ মানুষ থেকে শুরু করে যারা মধ্যবিত্ত, কাজ করলে কাজের যে টাকাটা হাতে আসে, এমনকি ধরুন আমি কলেজে পড়াই, আমার সঙ্গে যারা কলেজে কাজ করেন আমি অনেককে জানি যারা তাদের মাসের মাইনেটা হাতে কিন্তু তুলে দিতে হয়, কতটা তারা খরচ করবেন সেই নিয়ন্ত্রণ তাদের উপরে থাকে না। এবং যে সোশ্যাল সাইটসের কথা বলছিলাম, আজকে তো ঘরে ঘরে সেগুলো ব্যবহার হয়, নিশ্চয়ই সবার আয়ত্তে সেটা নেই। সেখানে একটা জায়গায় আমি আজকে দেখলাম, আমার এক বন্ধু লিখেছে, তোমরা সবাই প্রতিবাদ করো, 8ই মার্চ একটা আলাদা দিন মেয়েদের হতে পারে না। এটা আমরা অনেক মিডিয়াতে আগে দেখেছি যে এটা একটা আলাদা দিন হতে পারে না। তো এটা ঠিক একটা চকলেটের দিন বা ভ্যালেন্টাইনের দিন নয়, এটা কিন্তু একটা আন্দোলনের দিন, এটা একটা ইতিহাসের দিন, যেটা আমরা মঞ্চে অনেক আগে একটা লিফলেট, মানে একটা ব্রোশিওর বার করেছিলাম যে ক্যালেন্ডারের শুধু একটা দিন নয় 8ই মার্চ। এই 8ই মার্চের পেছনে, যেটাকে প্রথম ইতিহাসে যদি আমরা দেখতে চাই, একটু 19বিংশ শতকের শেষ, জার্মানি, রাশিয়ার সমাজতন্ত্রী মেয়েরা, পোল্যান্ড, সেখানকার সমাজতন্ত্রী মেয়েরা, পূর্ব ইউরোপ, মধ্য ইউরোপ, দক্ষিণ ইউরোপ, যে সমাজতন্ত্রী মেয়েদের মধ্যে থেকে যে আন্দোলনের ডাকটা উঠেছিল, যে আন্তর্জাতিক শ্রমিক নারী দিবস, শ্রমিক শব্দটা কিন্তু উঠে গেছে। আজকে আমাদের মধ্যে আমরা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে বলি, আন্তর্জাতিক নারী দিবস বলি। যে মেহনতি মেয়েদের জন্য যে লড়াই, বারে বারে 8ই মার্চ বা তার কাছাকাছি বিভিন্ন জায়গায় যে মেয়েদের লড়াই হয়েছে, শ্রমিক মেয়েদের লড়াই, পুঁজির বিরুদ্ধে, পুঁজির মালিকদের বিরুদ্ধে, এবং জেটকিন বলুন, কোলন্তাই বলুন, যারা এই দিনটাকে একটা জোট বাঁধার দিন হিসেবে দেখিয়েছিলেন 1911 থেকে, এই দিনটা কিন্তু ছিল কি করে মেয়েরা তারা তাদের কাজের জায়গায় শোষণ না হওয়ার যে অধিকার, সেই অধিকার সম্পর্কে সরব হবে, এবং নিজেদের ট্রেড ইউনিয়ন এবং গণসংগঠনে, কারণ পিতৃতন্ত্র তো শুধু মালিকের মধ্যে সীমিত নেই। আমি যেখানে কাজ করি, যে ট্রেড ইউনিয়নে কাজ করি, যে গণসংগঠনে কাজ করি, সেখানেও পিতৃতন্ত্র রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। সুতরাং জেটকিনের একটা বিখ্যাত লেখা, ছোট্ট একটা উদ্ধৃতি আমি বলছি, আমি বিরাট লেখাতে আলোচনায় যাচ্ছি না, যে শ্রমিক পুরুষদের বলছেন, তোমরা তোমাদের যারা সহকর্মী তাদের কমরেড হয়ে দেখতে শেখো, তাদের নিছক ভোগের বস্তু, সেক্স অবজেক্ট হিসেবে দেখো না। সুতরাং মেয়েদের লড়াই, মেয়েদের যে বিভিন্ন ধরনের, কারণ শ্রমিকদের
ফ্যাক্টরিতে, কাজের জায়গায়, কৃষক মেয়েদের খেতে বা কৃষকদের নানা নির্যাতনের তারা শিকার হয়, কিন্তু মেয়েদের, শ্রমিক মেয়েদের নির্যাতনের চরিত্র আলাদা। একটু আগে আমরা এনজিও এর বন্ধুদের কাছ থেকে অনেক কিছু শুনলাম, এবং আমরা যদি ইতিহাসের একটা ছোট্ট ঘটনা দেখি, দেখব রুশ বিপ্লবের আগে যখন বারবার ট্রেড ইউনিয়ন থেকে আন্দোলন হচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ দাবি শুধু সেখানে সমান মজুরি এবং সমান কাজের জন্য সমান মজুরি, যদিও মেয়েরা কিন্তু সমান কাজ করতো না। ফ্যাক্টরি ঝাড় দেওয়ার কাজটা তাদের হতো, পুরুষ শ্রমিকদের জন্য ফ্যাক্টরি ঝাড় দেওয়ার কাজ থাকতো না। তল্লাশি মেয়েদের অন্যভাবে হতো, যেটা তাদের শরীর ছুঁয়ে যেত, যেটা ছোঁয়ার অধিকার কারণ নেই তার নিজের ছাড়া। সুতরাং যখন দাবি ওঠে তখন খুব একটা সাধারণ দাবি হয়ে যায়। তখন নারী শ্রমিকের যে দাবি, সেটাও যে শ্রেণীর দাবি, সেইটা কখনো মূল স্রোতে ট্রেড ইউনিয়নের কাছে থাকে না। যেটা আমি আজকে দেখে আমার খুব ভালো লাগছে। আমরা বারে বারে চেয়েছি, যখন প্রথম 97-এ সুপ্রিম কোর্টে সেক্সুয়াল হ্যারাসমেন্টের উপরে জাজমেন্ট আসে, তখন বারে বারে একটা দাবি উঠেছিল মৈত্রী থেকে, তখন বিদ্যা মুন্সি ছিলেন আমাদের সঙ্গে। একটা আমরা চেষ্টা করেছিলাম যে এই জাজমেন্টটা এক ট্রেড ইউনিয়নের মধ্যে বাংলা করে করা হোক, কারণ পুরুষ শ্রমিককে জানতে হবে সে তার কমরেডকে, তার পাশের মানুষকে কিভাবে দেখবে, কিভাবে তার সঙ্গে ব্যবহার করবে। সুতরাং কিন্তু এটা কখনোই মেয়েদের দাবি হিসেবেই থেকে গেছে, শ্রেণীর দাবি হিসেবে আসেনি। সুতরাং আমার বলার এখানেই বক্তব্য যে বিশেষ করে যে আমাদের যে ঘটনাগুলো, ধরুন 2000, আমি জাস্ট ঘটনা এতে যাব না, আমি ব্যক্তিগত সংগ্রহে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি বা মার্চের এই 7 তারিখ অব্দি দেখলাম, এই ধরুন প্রায় 2 মাসের একটু কম, প্রায় 48টা ঘটনা ঘটেছে শুধু 2টো কাগজ থেকে। আমি বলছি, আমি সব কাগজ দেখিনি, টেলিগ্রাফ, আনন্দবাজার যেটা আমার বাড়িতে আসে সেটা আমি দেখছি। তাতে দেখছি যে ধরনের রিপোর্টিং হচ্ছে, তাতে কিন্তু নারী শ্রমিকদের ওপর যে অত্যাচার, নারী শ্রমিকদের ওপরে যে যৌন অত্যাচার, আজকে যেটা আমাদের সেন্ট্রাল থিম মৈত্রী থেকে আমরা ভেবেছি, সেই অত্যাচারের ঘটনার রিপোর্টিং অত্যন্ত গৌণ। তার মানে কি সেগুলো হয় না? কিন্তু তার মানে এই নয় যে শুধু নারী শ্রমিকের অত্যাচার, যে কোনো ধরনের মেয়েরা যারা কাজে যায়, যখন যায় কাজ থেকে ফেরে রাস্তায়, যেটা বিপিও যারা কর্মীর বা সেক্টর 5-এর, প্রত্যেক দিন কিছু না কিছু রাস্তায়, অফিসে, এবং তাদের যে সংগঠন, যদিও সংগঠন করার অধিকার এখন তাদেরও নেই, অনেকেরই নেই। এবং আমি কলেজে পড়াই, প্রত্যেক দিন দেখতে পাচ্ছি, সেটা শুধু কলেজে পড়াই বলে নয়, আমাদের জোট করা, আমাদের প্রতিবাদ করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। লিস্ট চাওয়া হচ্ছে কারা কারা শিল্প ধর্মঘটে সামিল হয়েছিলেন। এবং আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি যে আমি কলেজে পড়াতে আমাদের যে সংগঠন ওয়েস্ট বেঙ্গল কলেজ টিচার্স ইউনিভার্সিটি এবং কলেজ টিচার্স ইউনিয়ন, তারা যদিও আমাদের শেখায় আমরা ট্রেড ইউনিয়ন নই, কিন্তু আমরা কেন ট্রেড ইউনিয়ন নই, আমাদের কি কি অধিকার থাকা উচিত, সেই জায়গাটা নারী কর্মীদের, নারী টিচারদের কি কি অধিকার থাকা উচিত, কি কি অধিকার তাদের চলে যাচ্ছে। কারণ এখনো ম্যাটারনিটি লিভ নিয়ে প্রচুর সমস্যা থেকে গেছে। মেয়েরা প্রথম জয়েন করলেই কাজে ম্যাটারনিটি লিভ পায় না, যেন তাদেরই সমস্ত দায়িত্ব। কারণ প্রথম তাকে একটা প্রবেশনের মধ্যে যেতে হবে, তারপরে সে ম্যাটারনিটি লিভ পাবে, তা নাহলে তাকে লিভ উইদাউট পেতে কাজ করতে হয়। তো আমার সেটাই বক্তব্য হচ্ছে যে আমাদের সংগঠনে কখনো, আমাদের বারে বারে বলা সত্ত্বেও, এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে যে সেল করার কথা, ইউজিসি আবার চিঠি দিয়েছে জানুয়ারি মাসে, যথেষ্ট নিরাপত্তা ক্যাম্পাসে থাকছে না, সেই জায়গা ওয়েটকিউটাতে সেই দাবি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না, কারণ সেটা একটা মেয়েদের দাবি, সেটা কখনোই মূল স্রোতের মেয়ে কর্মীদের দাবি হচ্ছে না। সুতরাং আমি সকলের জন্যই বলছি, কৃষক নারী, শ্রমিক নারী, যারা রাতের শিফটে কাজ করেন, দিনে রাতে কাজ করেন, যৌনকর্মী থেকে শুরু করে প্রত্যেকের অধিকার আছে নিরাপত্তার।
আমাদের দিনে রাতে বিনোদনের জায়গায়, কাজের জায়গায়, স্কুল কলেজ, বিমান, সব জায়গায়, ট্রেনে যারা মেয়েরা হকার, একটু আগে আমরা হকার বন্ধুর কথা শুনলাম, সেই মেয়ে হকারদেরও কোনো, আমি তারকেশ্বরে 10 বছর যাতায়াত করেছি ট্রেনে, সেখানে আমি দেখেছি মেয়ে হকারদের অনেক বেশি হেনস্থার শিকার হতে হয়, তাদের উঠতে দেওয়া হয় না ট্রেনে। লেডিস কম্পার্টমেন্ট পুরুষ হকারদের হাতে থাকে। কেন থাকে? কেন মেয়েদের সমানভাবে হকারি করার অধিকার দেওয়া হয় না? কেন তারা অধিকার, আমি মনে করি না কেউ কাউকে দেয়, অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে। আমি আবার সকলকে আহ্বান করছি যে আমাদের শরীর আমাদের, আমাদের মন আমাদের, আমাদের অধিকার আমাদের, এই অধিকার আমাদের ছিনিয়ে নেওয়ার জন্য আমি সকলকে এই এক লড়াইয়ে সামিল হতে আহ্বান জানাচ্ছি। এখন আমরা মৈত্রীর একজন সদস্য, প্রবীণ সদস্য জয়ন্তী সেনকে বলবো এসে তার বক্তব্য রাখার জন্য। প্রবীণ সদস্য প্রতিবেশীকে এক্ষুনি একটা নাটক দেখলেন, সেই নাটকটার পরে আমি আর কি বক্তৃতা দেবো আর কি বক্তব্য রাখবো বলুন? আপনারা ভাবছেন এটা নাটক? এটা মোটেই নাটক না, রোজকার প্রতিদিনের ঘটনা এটা। আমি 15 বছর ধরে গ্রামে গিয়ে গ্রামে সমীক্ষা করে মেয়েদের জীবন সম্বন্ধে অনেক কিছু দেখেছি। 15 বছর ধরে আমি অনেক গ্রামে অনেক গ্রামের ভিতরে ভিতরে গ্রামের অভ্যন্তরীণ গ্রামে গিয়ে কাজ করেছি। আপনারা কি জানেন, আমি আমার এই কাজের মধ্যে আমি দেখেছি আপনার সুন্দরবনের কাকদ্বীপ ব্লকের একটা গ্রামে, দুটো পাশাপাশি গ্রামে, সেখানে 75% মেয়েদের 12, 13, 14 বছর বয়সে ইউপি থেকে ছেলেরা এসে তাদের পয়সা দিয়ে বিয়ে করে নিয়ে চলে যায়, এবং যাতে পঞ্চায়েত আপত্তি না করতে পারে সেই জন্য কাউকে কিছু না বলে ইউপি থেকে ছেলেরা এসে তাদের বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে। মেয়েগুলোর কথা আপনারা একবার একটু ভেবে দেখুন তো, 13, 14, 15 বছরের মেয়ে, তাদের একটা কোথায় নিয়ে চলে যাচ্ছে, না সেই জায়গা জানে, না সেই ভাষা জানে, না সেখানকার খাবার তারা কিছু জানে, এইভাবে তাদের নিয়ে চলে যাচ্ছে। মা বাবারা কত নির্দয় হলে তারা এইরকম ভাবে একটা বাচ্চা মেয়েকে পাঠিয়ে দিতে পারে? কেন মারা এরকম ভাবে নির্দয় হবে? কেন মা বাবারা এরকম ভাবে নির্দয় হবে মেয়েদের প্রতি? তারা তো কাজ করে, তারা তো খেটে খায়, তাদের কেন স্কুলে পড়াবে না? কেন তাদের স্কুল শুট করে বসিয়ে রাখবে? কেন মেয়েদের তারা বুঝতে পারবে না যে তাদেরও অধিকার আছে? কবে আমরা বুঝতে পারবো যে মেয়েদেরও অধিকার আছে, সমান অধিকার আছে, ছেলেদের মতো পড়াশোনা করার অধিকার আছে, ছেলেদের মতো কাজ করার অধিকার আছে, নিজের জীবন নিয়ে নিজের জীবনকে কিভাবে চালাবে সেইটা বিচার করার অধিকার মেয়েদের আছে? সেইটা আমরা কতদিন পরে বুঝতে পারবো? সেটাই আজকে দাঁড়িয়ে আমি সবাইকে আপনাদের জিজ্ঞেস করছি। কেন ছেলেরা জন্মালে বাড়িটা আনন্দ হবে, কেন মেয়েরা জন্মালে বাড়িতে দুঃখ হবে? কবে এটা আমাদের বন্ধ হবে? সেটা আমি আমার এত কাছে পাকা চুল নিয়ে আমি সবাইকে আপনাদের জিজ্ঞেস করছি যে কবে এই আমাদের এই ব্যবস্থা বন্ধ হবে, যেখানে ছেলেদের জন্য আলাদা বিচার, মেয়েদের জন্য আলাদা। ভালো খাবারটা ছেলেরা পাবে, মেয়েদের একটু পরে কিছুদিন পরে স্কুল থেকে বার করে আনবে। কেন এখন একটা বিশাল দুয়ো উঠেছে সব গ্রামে, যেটা ওরা বললো, কেন তারা ছেলেদের সঙ্গে ভাগ করবে? এই যে ছেলেদের সঙ্গে ভাগ করে যদি তারা বিয়ে করে চলে যায়, আরে যদি বিয়ে করে চলে যায় বিয়ে করবে, সেটা তাদের অধিকার। তুমি তাদের জন্য কি করছো? যে বাবা মা বলে যে আমরা বিয়ে দিয়ে আমার মেয়েরা বিয়ে করে চলে যায়, যদি আমরা তাদের 13 বছর বয়সে একটা 72 বছরের বুড়োর সঙ্গে বিয়ে দেবো, তাদের কি অধিকার নেই? তাদের তারা নিজেরা যাকে বিয়ে করতে চায় তাদের বিয়ে করার অধিকার আছে। কিন্তু সেখানে মেয়েদের আমি এইটুকু বলবো যে তাদের ছোট বয়সে বিয়ে করা উচিত না, 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে হওয়া উচিত না। তারা নিজেরা যদি বিয়ে করতে চায় সেটাও করা উচিত না, মা বাবারও বিয়ে দেওয়া উচিত না। কেন 18 বছর বয়সের আগে বিয়ে দেবে? আপনারা জানেন যে 16-17 বছরে মা হয়ে গেলে তাদের শরীর শেষ হয়ে যায়। মা হওয়ার সময় 16-17 বছরের মেয়েদের মা হওয়ার তখন শরীরে শক্তি জন্মায় না। 17 বা 15-16 বছরের মেয়েরা মা হয়ে গেলে তারা অর্ধেক তাদের শরীর সেখানেই পাত হয়ে যায়। 15-16 বছরের মেয়েরা যখন মা হয়, দুটো বাচ্চা হয়, তাদের স্বামী তাদের লাঠি দিয়ে বার করে দেয়, মদ খেয়ে মারে, তখন তারা কি করবে?
তারা যদি 18 বছর বয়সে তারা যদি আগেই তাদের চাকরি জীবন শুরু করে, তাহলে তারা 18 বছর বয়সে যদি তারা বিয়ে করে, তাহলে তারা তারপরে কিছু করতে পারে। কিন্তু এই ভগ্ন শরীর দিয়ে 15-16 বছর বয়সে, 17 বছর বয়সে যখন দুটো বাচ্চা নিয়ে তাদের স্বামীরা তাড়িয়ে দেয়, তখন তাদের কিচ্ছু করার উপায় থাকে না। কি করবে তখন? না জানে লেখাপড়া, না শরীরে কোনো শক্তি থাকে। এইটা যদি আমরা বন্ধ না করি, আজকে আমরা 8ই মার্চে দাঁড়িয়ে তাহলে আমরা কি বলবো? এখানে যারা আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা দেখলেন যে একটু আগে নাটকটা, সেটা কিন্তু একটু ভালো করে ভেবে দেখবেন সবাই। এই নাটকটা কিন্তু আপনাদের হাসির জন্য না, এই নাটকটা দিয়ে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু প্রত্যেক দিন হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন হয়ে যাচ্ছে। তাছাড়া আমাদের এখানে আরেকটা বড় কথা কিন্তু আমরা আজকে যেটা আমরা বিচারে নেমেছি, মেয়েদের উপরে শারীরিক অত্যাচার, যেটা আমাদের সোমা মালিক বললেন। রোজ প্রত্যেক দিন কাগজে আমরা পড়ছি, শাড়ি কেন হতে হবে, কেন হবে? কেন পুরুষরা বলতে পারবে না যে না আমরা সেটা করব না? এই লড়াই কিন্তু শুধু মেয়েদের লড়াই আজকে আর নেই। এই লড়াই কিন্তু শুধু মেয়েদের লড়াই একদম না, এটা পুরুষ মেয়ে দুজনের লড়াই। দুজনকে কাঁধে কাঁধ মিলিয়ে বলতে হবে আমরা মেয়েদের উপর অত্যাচার করব না। আমরা যা মেয়েরাও তাই, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগোবো, মেয়েদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগোবো। সেই কথা যদি পুরুষরা না বলে, তাহলে কিন্তু সমাজ আমাদের যেরকম পিছিয়ে থাকবে সেই রকমই পিছিয়ে থাকবে।